নমস্কার। বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক। আর এই বিষয়ে আলোকপাত করতে আজকে আমার সঙ্গে ডিডি ত্রিপুরা স্টুডিওতে বিজ্ঞান ও প্রযুক্তি প্ল্যাটফর্মে উপস্থিত রয়েছেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের রসায়নশাস্ত্র বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর অর্ঘ্যদীপ ভট্টাচার্য। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক। কি সেটা? হ্যাঁ, প্রথমেই বলি, যদি আপনি ভালো করে দেখেন, যেটি আপনি জিজ্ঞেস করলেন মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক, দেখুন একটা কথার মধ্যে কিন্তু তিনটে কথা লুকিয়ে আছে, এই তিনটে শব্দ মেটাল, অর্গানিক এবং ফ্রেমওয়ার্ক। তো এটাকে প্রথমেই আমরা বোঝার জন্য একটু উল্টোভাবে বুঝি। লাস্ট যে কথাটা, শেষ যে কথাটা, যে ফ্রেমওয়ার্ক, তাকে যদি আপনি আক্ষরিক অর্থে বাংলা করেন আসবে খাঁচা বা কাঠামো। তার মানে প্রথমেই বুঝছি মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক আসলে এটি কাঠামো ব্যতীত কিছু নয়। সে কাঠামো বলতে কি, বা যদি খাঁচা, আশা করি যারা আমাদের দর্শকরা আছেন সবাই পাখির খাঁচা তো আমরা জীবনে কোনো না কোনো সময় দেখেইছি। তো পাখির খাঁচায় দেখবেন কি হয়, একটা বড় বাক্স, তার ভেতরে যেন অজস্র ছোট 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 বাক্স, তাদের মধ্যে তার দিয়ে তারা যুক্ত, এবং অবশ্যই তাদের একটা করে প্রান্ত আছে। ঠিক সেই মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কও তাই। এ ধরে নিন এক ধরনের খাঁচা, এক অদ্ভুত মানবসৃষ্ট এক অদ্ভুত খাঁচা, যে খাঁচার প্রান্তে রয়েছে মেটাল, বা যাকে আমরা বলি ধাতব, মানে ধাতব মৌল যা থাকে, ধাতব মৌলের বিভিন্ন অক্সাইড বা হাইড্রোক্সাইডের ফর্ম, আর তার মাঝে মাঝে রয়েছে জৈব যৌগ, যাকে কিনা বলা হয় অর্গ্যানিক কম্পাউন্ড, যাকে আমরা ইংরেজিতে বলি অর্গ্যানিক কম্পাউন্ড। এবং এই দুজনের সংমিশ্রণে এক বৃহদাকার খাঁচা তৈরি হয়েছে, একেই বলে মেটাল অর্গ্যানিক ফ্রেমওয়ার্ক। কিন্তু বুঝতেই পারছেন তিনটে শব্দ অনেক বড়, তাই তিনটে শব্দকে জুড়ে দিয়ে এখন যেটাকে পোশাকি নাম হচ্ছে মফ, একে বলে মেটাল অর্গ্যানিক ফ্রেমওয়ার্ক। আর এই যে আমি বললাম যে খাঁচার মধ্যে একবার আছে ধাতু, তারপরে আছে জৈব যৌগ, আবার ধাতু, আবার জৈব যৌগ। ওই যে ধাতুগুলো যেখানে রয়েছে, দুই ধাতুর মাঝে জৈব যৌগকে আমরা খুঁজে পাবোই, এইটাকে বলে লিঙ্কার। হ্যাঁ, আর ওইগুলোকে বলে মেটাল মানে মেটাল সাইড যেটা থাকে। তো এই নিয়েই মফ, একেই বলে মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক। তো এই মফ বা মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক আজকের দিনে এত আলোচনার বিষয়বস্তু কেন? হ্যাঁ, আসলে দেখুন, একটা যেটা হয়, যদি কোনো আবিষ্কার যদি স্বীকৃতি পায়, স্বীকৃতি পেলে আলোচনা বাড়ে। ঠিক যেমন আমি এখানে একটা অন্য বিষয় আনি, কারণ বিজ্ঞানে তো সবই একটা পারস্পরিক অঙ্গাঙ্গিভাবে যুক্ত থাকে। এই যেমন ধরুন আইনস্টাইন। হ্যাঁ, আইনস্টাইন যখন ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য উনি যখন নোবেল পুরস্কার পান, এবং তারপরে কি আইনস্টাইন ছিলেন বিজ্ঞানের জীবনের শেষ কথা বিজ্ঞানের জগতে সেই সময়, তখন উনি একজনের থিওরি, নাম ছিল চার্লস লুই ডি ব্রগলি, যিনি কোয়ান্টাম মেকানিক্সের একজন জনক বলা হতো, তার একটা অতি পুরনো আবিষ্কার, যেটা কিনা প্রায় 60 বছর মানে বাক্সবন্দি হয়েছিল, সেটাকে উনি যখন তুলে আনেন বলেন এটা কিন্তু ঠিক, তখন লোকে কিন্তু সত্যি খুব মানে ব্যাপারটাকে সিরিয়াসলি গ্রহণ করা শুরু করে। তার আগে সেরকম ছিল না। ঠিক কেন বলছি, যে মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কে যেহেতু নোবেল পুরস্কার পেয়েছে, পাওয়ার ফলে এখন সবাই আমরা এখানে হইচই করছি, কিন্তু আসলে কথাটা হচ্ছে এ মানব সৃষ্ট এক বিস্ময় ব্যতীত কিছু নয়। কারণটা বোঝাই, আমরা যদি আমাদের চারদিকে দেখি প্রকৃতিতে, দেখবেন বালি যেটা আমাদের বাড়ি তৈরি করতে লাগে, বা সিমেন্ট যেগুলো তৈরি করতে লাগে, এগুলো সব কিন্তু অজৈব যৌগ। অজৈব যৌগ বলতে আমরা কি বুঝি, যেখানে কার্বন, হাইড্রোজেন ইত্যাদি নেই, যেটা দিয়ে জৈব যৌগের মধ্যে থাকে। সেই অজৈব যৌগ কি হয়, এদের মধ্যে এরা খুবই সছিদ্র, বা ইংরেজিতে যাকে বলে পোরাস মেটেরিয়াল, যেমন বালি, যেমন আমাদের কয়লা, বিভিন্ন খনিজ পদার্থ, এমনকি বিভিন্ন পাথর, যেমন আমাদের এখন আর ব্যবহার হয় না, আমরা ছোটোবেলা ব্যবহার করতাম ঝামা পাথর হয়, যেমন ঝামা পাথরের গায়ে, যেটাকে পিউমি স্টোন বলে ইংরেজিতে, তার গায়েও প্রচুর ছোটো ছোটো ছিদ্র থাকে। তো কিন্তু এটি একদম 100% যাকে বলে অজৈব বস্তু। ঠিক আবার আপনি যদি প্রকৃতির উল্টো দিকে দেখেন, হ্যাঁ, প্রকৃতির উল্টো দিকে দেখেন জৈব বস্তুর এক মহাসাগরে আমরা এসেছি, যেমন আমাদের শরীরটাই তো একটি জৈব যৌগের মহাসাগর। ঠিক সেরকম জৈব যৌগ দিয়ে গঠিত এরকম বহু জিনিস আছে, যেমন ধরুন পেট্রোলিয়াম, হ্যাঁ, যেমন ধরুন মধু, হ্যাঁ, বা যেটা আমাদের ত্রিপুরার যেটা খুব বিখ্যাত রাবারও কিন্তু এক ধরনের জৈব যৌগের একটা সংমিশ্রণ। তো দেখুন, এটির মধ্যে কোনো অজৈব উপাদান নেই। আর যদি আপনি বালি সিমেন্ট দেখেন, ওর মধ্যে কোনো জৈব উপাদান নেই। মানে
এইবার এই দুই জৈব আর অজৈব মানে ধরুন ঠিক যেন নদীর এই পাড়া নদীর এই পাড়ে রয়েছে, এদেরকে মেশানো কিন্তু চারটিখানি কথা নয়। যেমন এবার কি হলো, এই যেমন আমি বলছি বালি বা ধরুন কাঁচ, এদের যদি আপনি একদম আণুবীক্ষণিক পর্যায়ে এদের যদি আপনি গঠন দেখেন, কি হয় দেখা যায় একটাই ঠিক যেরকম আমরা মৌমাছির চাকে দেখি একটি এরকম ষড়ভুজ বারবার 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 আসতেই চলেছে, রিপিট হয় যেটাকে বলে, এবং রিপিটিং স্ট্রাকচার ইনঅর্গানিক বা অজৈব জগতে এরকম প্রচুর পাওয়া যায়, জৈব জগতেও পাওয়া যায়। কিন্তু দুটোকে যদি কোনোভাবে মেশানো যায়, এটা কিন্তু প্রাকৃতিকভাবে ঘটে না। মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক, এই জন্যই আমার নিজেরও ভাবলে বিজ্ঞান হিসেবে মানে বিজ্ঞান চর্চা করি বলে ভাবতে অবাক লাগে যে বিজ্ঞান মানুষকে কি সাধন করতে সাহায্য করেছে, যে জৈব আর অজৈবকে যে মেটাল আর অর্গানিক মিশিয়ে দিতে সুযোগ করেছে। করে কি হয়েছে, এক তার ভৌত ধর্ম বলুন, তার রাসায়নিক ধর্ম বলুন, তার ব্যবহারিক প্রয়োগ মানে বীভৎসভাবে সেটা বাড়িয়ে তুলেছে। এবং সত্যি কথা বলতে গেলে আজকালকার পৃথিবীতে মানে যেটাকে বলে মানে সামনের পৃথিবী, যেটা নতুন পৃথিবীর মানে এক অন্যতম মানে উপাদান, মানে নতুন পৃথিবী যদি তৈরি হয়, যদি না যখন তৈরি হচ্ছে, তার যে অনেক মাল মশলা উপাদানের মধ্যে এই মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক অংশগ্রহণ করতে পারে। ঠিক এই কারণেই, কারণ জৈব আর অজৈবের অদ্ভুত সংমিশ্রণ ঘটেছে, না হলে এটা হতো না। আচ্ছা, তাহলে নিশ্চয়ই আমরা এই ধারণাটা সম্পর্কে একটু আমরা জানতে পারলাম। হ্যাঁ, কিন্তু আমরা যদি প্র্যাকটিক্যালি যদি দেখি তাহলে কি কি উদাহরণ রয়েছে তার? হ্যাঁ, প্র্যাকটিক্যালি দেখলে আবার মানে এদের উদাহরণ মানে মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক যেহেতু প্রাকৃতিকভাবে পাওয়া যায় না, একে আমি একটা মানে ব্যবহারিক দিক থেকে বোঝালে হয়তো ব্যাপারটা মানে হ্যাঁ, একটা অনেকটা ব্যবহারিক সোজা হবে। উদাহরণ অনেকটা দর্শকদের ক্ষেত্রে সুবিধা হবে। যেমন আমরা বাড়িতে অনেক সময় প্রেসার কুকারে ভাত রান্না করি, ভাতের যে ফ্যানটা থাকে, ফ্যানটা যখন আমরা গালি, আমরা অনেক সময় একটা ছাঁকনির ব্যবহার করি, বা চা পাতা ছেঁকে নেওয়ার জন্য ছাঁকনির ব্যবহার করি না? তো কি হয়, এই মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক যেহেতু আমি বললাম এটা খাঁচার মতন মানে সছিদ্র, মাঝে আছে এরকম অনেক ছিদ্র। দেখুন এই যে আমার হাতের আঙুলগুলো যেরকম আছে, এই হাতের আঙুলের ফাঁক, এখানে দেখুন আমার এই বুড়ো আঙুলটা ঢুকে গেল, কিন্তু দুটো বুড়ো আঙুল আর ঢুকবে না। ঠিক সেরকমই এই মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কের কী হয়, তার সারা মানে যে তার পৃষ্ঠতল বা সারফেস যেটাকে বলে, তাতে এরকম অজস্র ছিদ্র থাকার ফলে ধরুন এর কি সুবিধা হয়, ধরুন একটা বাতাস, একটা মানে আমরা একটা এখানে ধরুন আমরা রয়েছি, এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, রয়েছে অক্সিজেন, রয়েছে নাইট্রোজেন, আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, নিঃশ্বাস প্রশ্বাসে ছাড়ছি। হয়তো ধরুন এর মধ্যে একটা বিষাক্ত গ্যাস আছে, তার নাম মিথেন, যাতে মানুষ মারা যায়। কিন্তু ওই মিথেনের ধরুন ওই যে ছোট গ্যাস, তার যে সাইজ, ধরুন ধরে নিলাম তার সাইজ 10 মিটার, আমি তর্কের খাতিরে বলছি, আর আমি চাইলে ওই মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক এমন কায়দা করে বানাতে পারি যে এই ছিদ্রের মাপ হবে 10 মিটার। তাহলে যখন হাওয়া যাবে, মিথেন গেল আটকে, আর শুদ্ধ হাওয়া কিন্তু মাঝখান থেকে বেরিয়ে গেল। তাহলে দেখুন এ এক অদ্ভুত অত্যন্ত শক্তিশালী এক ছাঁকনির কাজ করবে। এটা গেল 1 নম্বর ঘটনা। আর যেহেতু ছাঁকনি যেহেতু আটকে দেয়, এবার যেটা আটকে গেল যদি বিষাক্ত হয় তাহলে তো আমরা বেঁচে গেলাম। আর ধরুন ক্ষেত্র বিশেষে যেটাকে আটকালো তা যদি আবার উপকারী হয় তাহলে আবার অন্য কারোর কাজে লাগবে। যেমন দেখুন আমরা যেমন জানি, আমরা এই আমাদের এই যে প্রচণ্ড বৃষ্টিপাত হয় ভারতবর্ষে, প্রবল বৃষ্টিপাত হয় এরকম জায়গাও আছে, আবার খুব খরা হয় এরকম জায়গাও আছে। এই হয়তো এই বিষয়ে আপনি পরে আবার প্রশ্ন আমাকে করবেন, কিন্তু আমি একজন যারা এই যে নোবেল যেহেতু পাওয়া এবার স্বীকৃত হয়েছে, তাদেরই একজন বিজ্ঞানী, উনি একটা এমন সুন্দর মফ বানিয়েছিলেন, যদি কোনো জলো জায়গায় বা হিউমিড জায়গার মধ্যে সেই মফকে রাখা হয়, সে করে কি, সে পুরো মফ একদম পুরো রসসিক্ত মানে পুরো জলে একদম পুরো জল টেনে নেয়। সেইটাকে এবারে আপনি যদি কোনো শুকনো জায়গায় নিয়ে যান, সে তার থেকে জল ছেড়ে দেয়। মানে কি, মফের আটকানোর ক্ষমতাও আছে, ছাড়ার ক্ষমতাও আছে। তাহলে দেখুন প্রথমে যে কথাটা বললাম যে ছাঁকনি, এই যে ছাঁকনি করার মানে এরা বলতে গেলে এক বৃহৎ মানব সৃষ্ট এক ছাঁকনি। এবং এদের সে সব থেকে মজার ব্যাপার যে এদের যেটাকে আমরা ইংরেজি বলি ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা, মানে এটা মজা করে একজন নোবেল বিজ্ঞানী মজা করে একটি মানে সাক্ষাৎকারে বলেছিলেন যে ধরুন একটা সুগার কিউব, যেটা বিদেশিরা খুব খায়, যে চিনির ডেলা, একটা চিনির ডেলার মধ্যে কি একটা ফুটবল মাঠ ঢোকানো সম্ভব? হ্যাঁ সম্ভব, যদি আপনার হাতে মপ থাকে। তাহলে কি হয়, এর যে ব্যবহারিক প্রয়োগটা যদি আমরা দেখি, মানে উদাহরণ থেকে ব্যবহারিক প্রয়োগ হচ্ছে আমার মতে বেশি। কারণ আমরা যখন একদম তো মানে আণবিক গঠন না দেখালে তো স্ট্রাকচার বোঝানো বা এটা বোঝানো মুশকিল, কিন্তু ব্যবহারের যদি দিক থেকে দেখেন এইটাই হচ্ছে সব থেকে বড় ব্যবহার। এবং এর নানান দিক আছে, মানে এটা আমি দুখানা এখন আপাতত উদাহরণে বললাম। যেমন হচ্ছে এরা মরুভূমিতে জল ছাড়তে পারে, তাহলে কি মরুভূমিকে সে আর্দ্র করতে পারে।
আবার একটা ভীষণ আর্দ্র জায়গা যেখানে আপনি জলের সমস্যায়, ধরুন আমরা অনেক সময় হয় না যে অনেক ঘরে আপনাদের স্টুডিওতে নিশ্চয়ই দেখবেন এরকম অনেক ইনস্ট্রুমেন্ট থাকতে পারে যেগুলো মানে আর্দ্রতাতে বা হিউমিডিটিতে নষ্ট হয়ে যেতে পারে, সেখানে আমি একটুখানি মপ রেখে দিন না, 2 মিলিগ্রাম 3 মিলিগ্রাম, দেখবেন সমস্ত শহরের জল টেনে নিয়ে বসে আছে, এতটাই তার ক্ষমতা। তাহলে এই যে আবিষ্কার বা এই যে ইনোভেশন, সেটা তো আর একদিনে সম্ভব হয়ে ওঠেনি, তার পেছনের ইতিহাসটা কি? হ্যাঁ, এইটা আপনি বলাতে একটা মানে এবার মানে আমাদের এবারে যারা 2025-এ রসায়নে যে 3 নোবেল প্রাপক আছেন, প্রফেসর রবসন, উনি অস্ট্রেলিয়ান মানুষ, অস্ট্রেলিয়া মেলবোর্ন ইউনিভার্সিটি, প্রফেসর কিতাগাওয়া, উনি হচ্ছেন জাপানেরই, মোস্ট প্রবলি কিয়োটো ইউনিভার্সিটির, আর আরেকজন ওমর ইয়াগি, উনি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলের বিজ্ঞানী। তো দেখুন ইতিহাসটা কি হয় আসলে, দেখুন এই যে বিজ্ঞানের ইতিহাস বলতে গিয়ে দেখুন একটা ছোট ছোট চিন্তার কথা না বললে কিন্তু বিজ্ঞান আসলে কখনকার মানুষের মাথায় যে কি চিন্তা আসে সেইখান থেকে যে কত বড় জিনিস হয়ে যায় সেটা দেখুন। আমরা বলি না যে নিউটন যেরকম আপেল গাছের তলায় বসে আপেল পড়লো, উনি ভাবলেন এইখানে কি করে পড়লো, ঠিক যেরকম এর মধ্যে কতটা সত্য আর কতটা তার মধ্যে লোকগাথা সেটা তো আমরা ঠিকই জানি না, কিন্তু এইটা একদম প্রফেসর রবসন, ওনাকে বলা হয় পায়োনিয়ার বা পথিকৃৎ এই মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কের এই 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 ইয়েতে পরিসরে। তো ওনার গল্পটা কি হয়েছিল, উনি কিন্তু প্রথমে গবেষক হিসেবে ইউনিভার্সিটি অফ মেলবোর্নে জয়েন করেননি, উনি সিম্পল গ্র্যাজুয়েট লেকচারার, মানে যাকে আমরা বলি পাস কোর্সের যে ওদের যে ইকুইভ্যালেন্ট হয় গ্র্যাজুয়েট লেকচারার, উনি সেইভাবে জয়েন করেছিলেন। নিয়ে ওনাদের যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে না, উনি বলেছিলেন যে দেখো ছাত্ররা না ওই একই খালি বইয়ে স্ট্রাকচার দেখে দেখে না ওরা খুব বোর হয়ে যাচ্ছে, তুমি একটু কিছু বানাতে পারবে। এটা কিন্তু 1974-75 সালের কথা বলছি। উনি তখন ভাবলেন মনোগ্রাহী কিছু করে বানাতে হবে, আর উনি পড়াতেন প্রসঙ্গক্রমে এইটাই যে ওই মেটাল সল্ট মানে বিভিন্ন অজৈব যৌগের এরকম এই অক্সাইড সালফাইড এসব মানে এগুলো এদেরকে যারা ওই একসঙ্গে অনেকগুলো গুচ্ছ হয়ে থাকে এদেরকে ইংরেজিতে বলে ক্লাস্টার। উনি ইনঅর্গানিক ক্লাস্টারের একজন স্পেশালিস্ট ছিলেন। তো উনি ক্লাসে পড়াবেন, যখন পড়ানোর আগে উনি করলেন কি, উনি ছুতোরের দোকানে গেছিলেন, কি বলছিলেন আমাকে কিছু কাঠের বল বানিয়ে দাও, কয়েকটা ডান্ডা বানিয়ে দাও, আর কিছু কিছু মাপে মানে যেরকম বইয়ে লেখা থাকে না যে 60 ডিগ্রি 45 ডিগ্রি এরকম বিভিন্ন কোণে আমরা তাকে হচ্ছে সাজাবো। উনি সাজাতে গিয়ে দেখলেন, উনি তখন থেকে ভেবে যাচ্ছেন এই যে আমরা ডান্ডাটাকে ঢোকাচ্ছি আসলে তো এই ডান্ডাটা নেই, কারণ একটা অজৈব বস্তুর পাশে আরেকটা অজৈব বস্তু আছে, এর মধ্যে কখনো জৈব বস্তু ঢোকানো যায়, এই ছিল ওনার প্রথম চিন্তা, যেটা কিনা 1974 সালে। উনি 1985 সাল নাগাদ প্রথম একটা এইরকম যেটাকে আমরা মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক বা মফ বলছি, মানে যেখানে জৈব অযৌগ একসাথে আছে, তিনি এটা প্রথম একটা কিছু তৈরি করার চেষ্টা করলেন এবং উনি সফলও হলেন কিয়দাংশে, কিন্তু দেখা গেল তার কোনো স্টেবিলিটি বা স্থায়িত্ব নেই, মানে তৈরি হচ্ছে, তৈরি হওয়ার আবার ভেঙেও যাচ্ছে। এইবার এই ভেঙে, কিন্তু তাই বলে উনি দমে যাননি, উনি কাজ করে যাচ্ছেন, কিন্তু একবার এই যে ওই দিকে দিকে রটে গেল ক্রমশর মতন ব্যাপার, মানে একবার যদি খবর বেরিয়ে যায়, এবার এই কিতাগাওয়া যখন উনি জাপানে, উনিও আবার একই সঙ্গে ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে উনিও ভাবছিলেন এইভাবে জৈব, আচ্ছা এই তো একটা তালবার প্রথম পেয়েই এইবার তখন কি হলো, উনি করে দেখা গেল উনি আরেকটু কাছাকাছি যেতে পারলেন, এবং উনি যেতেই পারলেন না, উনি দেখালেন যদি আমার একটা গ্যাসের মিশ্রণ থাকে, হ্যাঁ, যে ধরুন মিথেন আছে, কার্বন মনোক্সাইড আছে আর নাইট্রোজেন আছে, উনি যেটা বানিয়েছিলেন ওগুলো তখনও মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক নাম আসেনি, ওরা বলছিলেন হাইব্রিড ক্লাস্টার। হাইব্রিড মানে কি আমরা জানি যা বিশুদ্ধ নয়। হাইব্রিড কেন বলেছিলেন, কারণ জৈবও আছে অজৈবও আছে, বলে হাইব্রিড ক্লাস্টার। যে ওনার বক্তব্য ছিল মানে একদম আক্ষরিকভাবে বলতে গেলে হাউ হাইব্রিড ক্লাস্টার্স ক্যান সিলেক্টিভলি অ্যাবজর্ব গ্যাসেস, এইটা ছিল ওনার কথা। মানে এই যে হাইব্রিড যে এই গোষ্ঠীগুলো রয়েছে জৈব অজৈব যৌগের, তারা কিভাবে একদম মানে সিলেক্টিভলি একটা গ্যাসকেই টানবে, বাকিগুলোকে ছেড়ে দেবে, কিন্তু দেখা গেল ওই টানা পোড়েনের মাঝে ওটাও ভেঙে যাচ্ছে, মানে স্থায়িত্ব আসছে না। এরপরে প্রায় বছর দশক পরে ওমর ইয়াগি একটা ব্রেক থ্রু, যাকে বলে সায়েন্স আমরা ব্রেক থ্রু করলেন, একে বলে মফ 5 বলে, মানে এই নামকরণে আমি আসছি, মফ 5। তো এই মফ 5 দেখা গেল এমন এ কিনা 380 ডিগ্রি তাপমাত্রা অবধি সে ঠিক থাকছে, মানে এতে বিজ্ঞান সমাজ এবং কিতাগাওয়া এবং রবসন,
হ্যাঁ বলুন। সবাই একটু চমকে গেল চমকে গেল এবং সত্যি বলতে গেলে মানে রবসন এবং কিতাগাওয়া ওরা কিন্তু নিজেরাও পরে যদি আপনারা দেখেন মানে এই নোবেল সুইডিশ একাডেমিক অফ সায়েন্সে যারা নোবেল প্রাইজটা দেয়, কারা কারা পেলেন মূলত এই বছর? তিনজন, এই যে রবার্ট রিচার্ড বা প্রফেসর রবসন অস্ট্রেলিয়া, কিতাগাওয়া জাপানের, আর ওমর ইয়াগি ইউএসএ, তিনজন মিলে পেয়েছেন। ওনাদের গবেষণার বিষয় কি এই মফি ছিল? এইটাই তো, ওই যে ইতিহাসটা যখন বলছি আর কি, ওই এইভাবে এগিয়েছিল নিয়ে, মানে যে যিনি শুরু হয়েছিল রবসনের ওই প্রথম ব্যর্থ প্রচেষ্টা দিয়ে, সেটা শেষ হয়েছে ইয়াগির এই যাত্রা দিয়ে, মানে এইভাবে ইতিহাসটা আর কি আপনার মানে এগিয়েছে ধীরে 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 ধীরে। আচ্ছা, ওনারা যে আবিষ্কার করলেন সেটা মানব সমাজের কল্যাণে কতদূর কাজে লাগতে পারে? কাজে লাগতে পারে থেকেও বলা উচিত কত দূর কাজে লেগে গেছে, কত দূর কাজে লেগে গেছে। হ্যাঁ, প্রথমে বলি, প্রথম দিকে এই যে শেষ মানে এখন দেখুন, মানে এখন যখন যেটা হয় না, যখন কোনো জিনিস ধরুন কোনো কঠিন ধাঁধা, যেমন অনেক আমাদের ছোট দর্শকও আছে, তারা কি হয় একটা কঠিন ধাঁধা নিয়ে তারা খুব আটকে আছে, যেই বাবা বা মা একটু ধাঁধাটা দেখিয়ে দিল মনে হয় আহাই যেন কত সহজ, মানে একবার চাবিকাঠিটা পেয়ে গেলে মানুষের খুব সুবিধা হয়। তো মেন যে মূলত যে সুবিধাটা হয়েছে, যেমন প্রথমে আমি আপনাকে বললাম যে এদের একটা আবিষ্কারে যেটা হয়েছিল যে মরুভূমিতে তারা জল ছাড়তে পারছে, মানে এটা যদি বড় স্কেলে, মানে এটা তো এখনো সায়েন্স একটা কথা হয় স্কেল আপ, স্কেল আপ মানে ছোট থেকে বড়তে যাওয়া, মানে আমি ধরুন পরীক্ষাগারে যেটা আমরা করি, হয়তো কোনো একটা বিক্রিয়া করলাম, ধরুন খুব বেশি হলে 1 গ্রাম 2 গ্রাম, ওটাই কিন্তু ইন্ডাস্ট্রিতে 200 গ্রাম 300 গ্রাম বা 2000 কিলো মানে টন টনে তৈরি হবে। তাহলে ভাবুন যদি অল্প একটুতে আপনার সারা ঘরের জল চষে নিতে পারে, ঠিক সেরকম যদি আপনি 1 কিলো যদি কেউ ওইরকম মফ বানাতে পারে ইন্ডাস্ট্রিয়ালি, তাহলে কি জল সমস্যার সমাধান হবে, যদি খুব শুকনো জায়গা যেখানে খরার জায়গা হয়। 1 নম্বরটা তো আমরা আগেই বলেছি। দ্বিতীয়ত মফের যেটা সব থেকে বড় সুবিধা হচ্ছে আজকাল, এই যে আমাদের ভবিষ্যতের যে ব্যাটারি, তড়িৎচালিত যে ব্যাটারি হয়, এটা আপনারাও হয়তো মানে আপনিও এবং আমাদের দর্শকরা, আমি তো নিজে দেখেইছি, আমাদের যে ইনভার্টার ব্যাটারি হয় না, ইনভার্টার ব্যাটারি কিন্তু অ্যাসিড থাকে তাতে, এবং দেখেছি আমরা অনেক সময় যে ব্যাটারি খারাপ হয়ে গেলে ওই ব্যাটারিগুলো থেকে অ্যাসিড বেরিয়ে আসে, এবং সেগুলো প্রকৃতির জন্য খুব একটা ভালো নয়। এই যে মফ, মানে মফের একটা সেই আপনার চৌমাথার মতন সব দিকে যাওয়া যায়, মানে একটা তো জল সমস্যা বললাম, এটা দিয়ে নতুন নতুন ইকো ফ্রেন্ডলি ব্যাটারি তৈরি হচ্ছে, যা কি না দেখা যাচ্ছে মানে সাধারণ ইনভার্টারের মতনই হচ্ছে তাদের কার্যক্ষমতা, কিন্তু এতে মানে বলতে গেলে অসীম তাদের আয়ু। মানে সব থেকে বড় যেটা সুবিধা, আমরা তো সবাই অ্যাকোয়াগার্ডের জল খাই বা অ্যাকোয়াগার্ড ওয়াটার ফিল্টারের জল খাই, পিউরিফায়ারের আমরা যারা জল খাই, তো পিউরিফায়ারের জল বা অনেক সময় দেখবেন আমরা যারা পিউরিফায়ার অনেকে থাকে যারা অ্যাফোর্ড করতে পারে না, ওই হয় না একটা বালির বেড দিয়ে আমরা হচ্ছে, যেটা আমাদের এখানে ব্যবহার হয়, একটা ছোট একটা এরকম কাঠামো টাইপের করে ওর মধ্যে জল দিয়ে আমরা খাই। এবার কি হলো, দেখবেন একটা সময়ের পরপর কিন্তু ওই ওয়াটার পিউরিফায়ার যেটা, তার কিন্তু ফিল্টারটা আমাদের চেঞ্জ করতে হয়। মানে কি, যদি অজৈব যৌগের যে জিনিসগুলো ছিল তারা কিন্তু একটা সময় পরে যাকে বলে স্যাচুরেট বা সম্পৃক্ত হয়ে যায়, আর ব্যবহারের যোগ্য থাকে না। আর মফের ব্যাপারটা কি, আপনি ব্যবহার করলেন তো চিরকালে সেটাকে ব্যবহার করা যেতেই আপনি তাকে রোদ্দুরে রেখে দিলেন, যা ওর মধ্যে বাকি অপশুদ্ধি ছিল বা অন্য কোনো একটা দ্রবণে ডুবিয়ে দিলেন, ও সব অপশুদ্ধিগুলো ওখানে চলে গেল, ও আবার ফ্রি কাজ করার জন্য, ফলে কি অনন্তবার এর ব্যবহার হয়। আচ্ছা, যে জিনিসগুলো দেখাবার জন্য এনেছেন, হ্যাঁ একটু দেখিয়ে দিন। হ্যাঁ, আচ্ছা আমি ওটা যখন বলছি এর তৃতীয়, এতে আমি যখন দুটোতে বললাম, 3 নম্বরে যেটা আসবো, আরেকটা দেখুন আমাদের এখন লাইট জ্বলছে, এই যে লাইট জ্বলছে, এই আমরা এখন সবাই ঘরে ঘরে জানি যে এলইডি লাইট সবাই আমরা জানি, একে বলে লাইট এমিটিং ডায়োড। এবার এলইডি লাইটের সমস্যাটা কি হয়, এলইডি লাইটটা একটা সময়ের পরে তার কেটে যাওয়ার সমস্যা থাকে, এবং দেখবেন যখন অনেক একটু পুরনো হয়ে যায়, দপ করে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এবং সেইটা চোখের জন্য খুব ভালো নয়। এবং এলইডি লাইটের কিছু উপাদান থাকে, যখন আপনারা যেটাকে বলে আমরা ডিসকার্ড করব বা ডাম্প করি বা ফেলে দেওয়া হয়, যখন প্রকৃতির ক্ষতি করতে পারে। এবার ওই জন্যে বৈজ্ঞানিকরা একটা জিনিস করেছেন, একে বলে অর্গ্যানিক লাইট এমিটিং ডায়োড। হ্যাঁ, তো এখানে আমাদের কাছে এমন একটা যৌগ আমরা এনেছি, একে বলে পেরিলিন। হ্যাঁ, এর বৈশিষ্ট্য কি আমি দেখাচ্ছি, যখন খালি চোখে যদি দেখি, এ তো এমনি মনে হচ্ছে কোনো উজ্জ্বলতা নেই, যেই আমি এর মধ্যে একটু নীল আলো ফেলবো, দেখুন এর রঙটা কিন্তু খুব উজ্জ্বল হয়ে যাচ্ছে। একে ইংরেজিতে একটা কথা আছে, একটা পোশাকি নাম, যাকে বলে ফ্লুরোসেন্স বা প্রতিপ্রভা, যদি বাংলা প্রতিশব্দ, কিন্তু ফ্লুরোসেন্স কথাটাই আমরা সবাই কম বেশি পরিচিত। তো দেখুন এই যে রঙটা, এটা তো শুধু একটি জৈব যৌগ, এর মধ্যে কি হয়, এইটাকে দিয়ে যখন বৈজ্ঞানিকরা ওএলইডি বানানোর চেষ্টা করেছেন,
ইকো ফ্রেন্ডলি হয়েছে, পরিবেশ বান্ধব অবশ্যই আমরা হয়েছি এটা নিয়ে, কিন্তু এর লাইফ বেশিক্ষণ নয়। মানে এইটা দিয়ে যে লাইট তৈরি হবে, এ কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে লাইটের তার কেটে লাইটটা চলছে না। কারণ এই যে জৈব যৌগকে এই যে আমরা বারবার লাইট দিচ্ছি আর বন্ধ করছি, এটা তো লাইটে হচ্ছে। আর যখন আমরা কোনো বাল্ব জ্বালাই তখন তো তড়িৎ শক্তি বা ইলেকট্রিক পাস হচ্ছে, তো ওতে কম্পাউন্ড বা জৈব যৌগ যা আছে তা পুড়ে যায়। এইবার একটা দারুণ জিনিস বৈজ্ঞানিকরা করেছে, এই যে বলেছিলাম যে মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক হচ্ছে ছাঁকনির মতন, আমরা এখানে দু রকম মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কের ভেতরে এটিকে শোষণ করিয়েছি, বা এই জিনিসটাকে। এইবার এইটাকে দিয়ে দেখুন যা ছিল, আমি আবার ফিরে আসি যদি মনে রাখতে না পারা যায়, এইটা ছিল একটু ওই কি বলবো কমলা হলুদ এই রকম রং তার। এইবার আমরা দু রকম মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কের মধ্যে একে আমরা দিয়েছি, ওই ছাঁকনির মতন এদেরকে আটকে রেখে দিয়েছে। দেখুন তার মজাটা কি হয়েছে, যে জিনিস ছিল হলুদ একটার মধ্যে ঢুকে নীল হয়ে গেছে। আচ্ছা, দেখুন হলুদ আলো হয়ে গেল নীল আলো। হ্যাঁ, ছাঁকনির কি ক্ষমতা! মানে সে যেন নীল আলো রেখে দিয়ে বাকি সবকে ছেঁকে ফেলে দিল। আর একই জিনিস আমরা আরেকভাবে যখন মফটা বানিয়েছি, দেখুন সেটা কিন্তু ওই আবার অরেঞ্জ রংটা, যে ওই যে রংটা ওই রংটা ফিরে এসেছে। এবার এর তাহলে লাভটা কি হলো, দেখা যায় যখন এই জৈব যৌগ একা থাকছে, তার দিয়ে যে এলইডি লাইট তৈরি হচ্ছে সে কিন্তু স্থায়িত্ব নেই। এইগুলোর অন্তত দেখা গেছে আমরা এখনো এটা আমরা রিসেন্টলি মানে খুব একদম সম্প্রতি আমরা মানে আমাদের গ্রুপ থেকে একটা আমরা গবেষণাপত্র ছাপিয়েছি, সবেই সেটা প্রকাশিত হয়েছে এই মাত্র, মানে 1 মাসও হয়নি। সেখানে আমরা এটা দেখিয়েছি এবং আমরা দেখেছি যে এইরকম কাজ অন্য লোকেরা করে সত্যি সত্যি এলইডি লাইট পাচ্ছে, যা লাইফ টাইম আপ টু 2 ইয়ার্স, 2 বছর সে থাকতে পারে। মানে আপনি ভাবুন, আপনি একটা এলইডি লাইট কিনলেন এরকম মফ দেওয়া, মানে মফের ভেতরে এরকম কোনো অর্গানিক জৈব লাইফ টাইমটা বেড়ে যাবে। তাহলে কি খরচের অনেক কম হবে এবং প্রকৃতির জন্য সুবিধা। এবং বস্তুত বলে রাখি যে আমি যেটা বললাম তার বিশ্বস্ততা কোথায়, এটা আমি শুধু যে মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কটা, যে সাদা টিউবটা এটা নিয়ে এসেছি, এর কিন্তু দেখুন নিজস্ব কোনো আলো নেই, এর কিন্তু কোনো আলো দেখা যাচ্ছে না, নীল আলোটাই আসছে। কিন্তু যখন এর মধ্যে যৌগটা ঢুকছে তখন কালারটা পরিবর্তন হয়ে কারণ যাচ্ছে। এইটা থেকে রংটা আসে, এইটা থেকে রংটা আসে, সেই রং যাচ্ছে হচ্ছে ভেতরে। মানে ঠিকঠাক করে যদি মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কের ভেতরে এমন বস্তু যারা আলো বিকিরণ করতে পারে ওদেরকে ঠিক করে অভিশোষণ করানো যায়, তাহলে কিন্তু মানে একটা দারুণ দিগন্তমান অলরেডি খুলে গেছে। কিন্তু এটাকে এখন বিজ্ঞানীরা চেষ্টা করছেন বড় স্কেলে মানে ইন্ডাস্ট্রিয়াল জন্য এগিয়ে নিয়ে যাওয়ার। আচ্ছা, আপনি বললেন সেটা পরিবেশ বান্ধব, পরিবেশের কথা আমরা বুঝলাম। এ নিয়ে কি কোনো ধরনের অধ্যয়ন ত্রিপুরা রাজ্যে হচ্ছে? না, ত্রিপুরা রাজ্যে এই মুহূর্তে মানে আমরা যদি বলতে পারি, মানে আমি নিজের কথা বলছি, সংক্ষেপে জানতে চাই। হ্যাঁ, মানে আমি বলছি আমরা সম্প্রতি এই কাজটা যেমন একটা আমরা সবাই গবেষণাপত্র ছাপিয়েছি, মানে কেউ চাইলে সেটা ইন্টারনেটে গিয়ে দেখতেই পারে, সেটা অ্যাভেলেবেল আছে সেটা। এবং যেটা আমরা চেষ্টা করছি আরও, যে এইটা দিয়ে না ত্রিপুরা রাজ্যে, এটা তো একটা সমস্যা হলো, একটা সমস্যা সমাধান করা যাবে, এটা আমরা চালাচ্ছি আমাদের গ্রুপে। আরেকটা আমরা করছি, যেটা আমরা এরপরে আসবো, জলের কোয়ালিটি ঠিক করা, মপ দিয়ে জলের কোয়ালিটিটাকে ঠিক করা। এইটা নিয়ে আমাদের ল্যাবে এখন কাজ চলছে। আমরা একটা এই গবেষণাপত্রটা পাঠিয়েছি, মানে রিভিউ হয় তার, ওই জন্য আমরা এই বিষয়ে বেশি কিছু করতে পারছি না। কিন্তু বুঝতে পারছি, মানে এই বিষয়টাকে নিয়ে আরো বিভিন্ন ফিল্ডে সেটাকে অ্যাপ্লাই করা হচ্ছে। তো এই মপের ভবিষ্যৎটা কি আগামীতে? খুব সংক্ষেপে ভবিষ্যৎ বলতে গেলে মানে আপনি যদি দেখেন, মানে খুব অদূরেই, যদি মানে বিজ্ঞানীরা যেরকমভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং একটা অবশ্যই যতই বিজ্ঞান নিরস হোক, একটা লাখের জায়গা তো থাকে, হোপফুলি মানে আমি আশাবাদী যে খুব ভবিষ্যতে দেখবেন খুব শীঘ্রই মানে আমাদের ঘড়ি থেকে মোবাইল কোথাওই কিন্তু মানে মফের ব্যবহার নেই এরকম আর পাওয়া যাবে না। বিশেষ করে নোবেল প্রাইজ পাওয়ার পরে কি হলো, মানে আরও মফের রিসার্চটা কিছুটা, মিথ্যে বলবো না, একটুখানি মানে স্তিমিত হয়ে গেছিলো, কিন্তু এই মফে পুরস্কারটা পাওয়ার পরে আবার কিন্তু একটা নতুন করে মানে একটা জোয়ার এসেছে। জোয়ার। অনেক কৃতজ্ঞতা আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আসলে আমি বুঝতে পারছি এই বিষয় নিয়ে আরও অনেক কিছু বলার রয়েছে, আগামীতে নিশ্চয়ই আমরা এই ধরনের আলোচনা করব। আর তার সঙ্গে ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদেরও, যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, নমস্কার।